এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ইনান শেখ ইলমার দিকে পানির গ্লাস এগিয়ে দেন, জিজ্ঞেস করেন। কি হয়েছে মা? ইলমা পানি পান করে বলে, নজর পড়েছে বাবা, মানুষের নজর এত খারাপ কি বলবো। সাথে সাথে আদনান নজর সরিয়ে নেয়। বাকিরা ইলমার দিকে তাকিয়ে আছে। এখন কে নজর দিয়েছে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। ইলমা ঠোঁট কামড়ে হেসে নাস্তা খেতে শুরু করে। ইনান শেখ যেতেই আদনান ইলমাকে খোঁচা দিয়ে ইশারা করে বলে, বাইরে আয়। ইলমা পাত্তা দেয় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করছে। আদনানের এরকম ইশারা দেখে ইলমা গলার আওয়াজ চওড়া করে বলে, দাদি কই তুমি? ইলমা ডাকে আদনান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসব পাত্তা দেয় না। আদনান আশেপাশে তাকায়, কেউ নেই আশেপাশে। ঈশিতা ফাইজা রান্নায় ব্যস্ত। দাদি তৃপ্তি রুমে সুযোগ বুঝে আদনান ইলমার একটা খপ করে ধরে, মেইন ডোরের বাইরে এনে দাঁড় করা। আচমকা আদনানের কাছে ইলমা হতভম্ব হয়ে যায়। ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান ইলমার চোখের দিকে তাকিয়ে বলে, সরি, কেন? গতকাল রাতে ঝগড়া করেছি। আরে সরো, দেখে ফেলবে। এই চুপ, আমি কি তোর সাথে রোম্যান্স করছি নাকি যে কেউ দেখলে সমস্যা? কথা বলছি কথা। এই মাতাল কাজে যাও। তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কত বড় নজর হারাম হলে এমন কথা বলতে পারে? আমি তোমার বউ নাকি যে রেখে যেতে ইচ্ছে করছে না? বিয়ে না হওয়া অব্দি এরকম আবদার করা যাবে না। নজর হারাম কি? নজর ভালো না। আস্তাক ফিরুল্লাহ। কথা বলে আদনান বাইকের চাবি হাতে ঘোরাতে ঘোরাতে গ্যারেজের দিকে চলে যায়। ইলমা তড়িঘড়ি করে ভেতরে চলে যায়। এসে এই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেউ দেখেনি। মনে মনে আদনানকে বোকা দিচ্ছে। এই ছেলের এমন পাগলামি থাকলে ধরা খেতে 2 দিনও লাগবে না। ইলমা ভাবছে কি এক পাগলের পাল্লায় পড়ে গেল। ব্যাংকে গিয়েও আদনান ইলমাকে মেসেজ দেয়। এবার ইলমা তেরা কথা বলেনি। দুজনেই সুন্দর ভাবে কিছুক্ষণ কথা বলেছে। দেখতে দেখতে ইলমার অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যায়। সেই জন্য ইলমার প্রস্তুতি চলছে জোর দমে। রুমে বসে পড়াটা খুব কমই হয়। ব্যালকনিতে বসেই পড়ে ইলমা। ব্যালকনিতে পাশের ব্যালকনিতে আদনান বসে থাকে। যতক্ষণ পর্যন্ত ইলমা ব্যালকনিতে থাকে তাদের কথাবার্তা চলে। তবে আদনান ফুটার পাগলামি করে, আবদার করে বসে। ইলমা সেসব তোয়াক্কা করে না। এত তাড়াতাড়ি ধরা খেলে খবর আছে। আদনানকে বুঝিয়ে বললে সেও সতর্ক হয়ে যায়। আদনানের ধ্যান জ্ঞান এখন ইলমার কথায় সে সবই করতে রাজি আছে। ইনান শেখ এত নজরদারি করেও কিছুটা আন্দাজ করতে পারেননি। তার সামনে ইলমা আদনানের দূরত্ব আগের মতোই পরিলক্ষিত। ইনান শেখ সকালে ফাইজাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। 2 দিন বাসায় থাকবেন না। আদনানের যেন ঈদের দিন খুশি লেগেছে। ইনান শেখ যাওয়ার পেছন দিয়ে আদনানও রওনা হয় ব্যাংকের উদ্দেশ্যে। যেতে যেতে ইনান শেখকে যে কত বকা দিল আদনান, সেই বকা দিতে দিতে ব্যাংকের গেট দিয়ে প্রবেশ করে। এরই ভেতর খবর আসে আদনান প্রতিযোগিতায় প্রথম ধাপে সিলেক্ট হয়েছে। 2য় ধাপে সিলেক্ট হলে ফাইনালে যাবে। এতে অবশ্য আদনানের মনে মিডিয়ায় ঢোকার ইচ্ছেটা মৃতপ্রায়। সে তার ছোট্ট দুনিয়া, তার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে চায়। অন্য বেটিদের সাথে কাজ করার রুচি নেই তার। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে 2য় ধাপে গান দিবে না। নিজের জব আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। নিজের সিদ্ধান্তে অটল থাকবে। বাসা আসতে তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে। ভাইয়া, প্রতিযোগিতায় সিলেক্ট হয়েছো? আদনান জবাব দেয়, জানতাম সিলেক্ট হবা। এবার সামনে এগিয়ে যাও। সর, আমার এসবের ইচ্ছে নেই। খারাপ কি? তুমি সেলিব্রিটি হবা, তোমার সাথে সেলফি নিয়ে ফেসবুকে আপলোড দিলে রেক্ট পাবো। এমনিতেই আমার আইডি রিচ ডাউন, একমাত্র তুমি রিচ ঠিক করে দিতে পারো। তোর আইডি রিস ঠিক করা না, আইডি ডিলিট করাবো আমি। না থাক, তোমার সেলফি আমার লাগবে না। কথাটা বলে তৃপ্তি আলগোছে সরে যায়। আদনান ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে। তখন ঈশিতা পানির গ্লাস এগিয়ে দেয়। ইলমা এবং ইজাজ একসাথে এগিয়ে আসে। ইলমা এবং ইজাজ একসাথে ইজাজের রুম থেকে বেরোয়। ইজাজকে চট্টগ্রামে নেওয়া হয়নি, তার এক্সাম চলছে তাই। এখন ইলমা তাকে গাইডলাইন দিচ্ছে। ইলমা দাঁড়িয়ে থাকলেও ইজাজ এসে সামনে সোফায় বসে। আদনান
পানি পান করতে করতে ইজাজকে বলে। কিও প্রেমিকার ভাই? আদনানের কথা ইজাজ অবাক হয়, জিজ্ঞেস করে। কোন প্রেমিকা? আদনান কিছু বলতে যাবে তখনই তার মুখের সামনে এসে কুশন পড়ে। সামনে ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান কুশন হাতে নিয়ে বলে, আরে প্রেমিক নারীর ভাই, ওইটাই সংক্ষিপ্ত করে প্রেমিকা বলেছি। আপুকে এসব নামে ডাকবে না। আমার আপু অনেক ভালো, কারোর প্রেমিকা না। ইজাজের কথায় আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইলমা মুহূর্তে মুহূর্তে চোখ রাঙিয়ে তাকাচ্ছে। আদনান নিজের মাথার চুলগুলো পেছনে ব্যাকব্রাশ করে বলে, হ্যাঁ তোর বোন অনেক ভালো, যে ভালোর তুলনা হয় না। হ্যাঁ, নাম ধরে ডাকবে। এই শালা, তুই আমাকে শাসাচ্ছিস নাকি? তোর বোনের নাম শুদ্ধ করে বলতে গেলে প্রেমিক নারী মেলিচা, বুঝেছিস? ইজাজ রুমে যাও, মাতালদের সাথে কথা বলে সময় নষ্ট কর। ইজাজ বোনের কথায় উঠে চলে যায়। ইলমা আশেপাশে তাকায়, এসেই আদনানের মাথার চুল চেড়ে ধরে হাসে বলে, তুই আমার সাথে কথা বলবি না। তুই এমন কেন? আমি যদি ধরা খেয়েছি তো তোর সানডে মানডে একদম ক্লোজ করে দিব। ইলমার থেকে নিজের মাথার চুল ছাড়িয়ে নেয় আদনান। বিরক্ত হয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তুই আমার ভাইকে উল্টাপাল্টা শেখাচ্ছিস কেন? ও কিছু বোঝে না। বুঝে তো, তার বোন প্রেম করে না। দাদি, ইলমা ডাকে। আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, যা দাদির কোলে গিয়ে বসে থাক, কানের কাছে ভেবে করে দাদি ডাকবি না। তোর মতো বাজে লোক দুটোও দেখিনি। তোর মতো ঝগড়ুটে দুটো দেখিনি। তার মানে তুই এখনো মেয়েদের দিকে তাকাস? তার মানে তুই এখনো ছেলেদের দিকে তাকাচ্ছিস? ছি। আদনানের কথায় ইলমা জবাব দেয়। ছি। আদনান ভীষণ বিরক্ত হয়। ইলমাকে পাত্তা না দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। এমনিতে ভীষণ ক্লান্ত সে, তার উপর ইলমা যেই ঝগড়া শুরু করে দিয়েছে। আদনান যেতেই ইলমা তৃপ্তির রুমে চলে যায়। দুজনেই শুয়ে বসে গল্প শুরু করে দেয়। তাদের সাথে যোগদান করে দাদি এবং ঈশিতা। ইলমা ছাড়া বাকিরা সবাই আদনানের বিয়ে নিয়ে প্ল্যানিং করছে। কেমন মেয়ে দরকার, কিভাবে কি, ইলমা শুধু ভালো শ্রোতায় সবার কথা শুনছে। ইলমাকে চুপচাপ দেখে তৃপ্তি ধাক্কা দিয়ে বলে, তুই বল আদনানের জন্য কেমন মেয়ে পারফেক্ট? আদনানকে জিজ্ঞেস কর, ওর যেমন মেয়ে পছন্দ তেমনই হয়তো পারফেক্ট। না না, গেলে ধমক দিবে। তাহলে প্ল্যানিং করতে থাক, আমিও শুনি। তখনই ঈশিতা বলে, আদনানের কাছে কে মেয়ে দিবে বিয়ে, আর কোন মেয়ে বা ওকে বিয়ে করবে? ঈশিতার কথা সবাই প্রথমে থমথমে মুখ করে তাকায় তার দিকে। ফরিদা পারভিন ক্ষুব্ধ হয়ে বলেন, আমার নাতি যেই ডহের চাঁদের মতো মুখ, মেয়ের অভাব করবো বুঝি? তোমার চোখে সমস্যা নাকি? দেখো না আদনানের জন্য কত মেয়ে পাগল। আরে দাদি জেঠিমা ঠিকই বলেছে, ওকে কোন মেয়ে বিয়ে করবে আমার নিজেরও মাথায় আসে না। ইলমার কথা শেষ হতে তৃপ্তি দাদির পক্ষ নিয়ে বলে, আরে আমার ভাইয়ের মতো বর কেউ পাবে নাকি? মেয়েদের জন্য অভাব পড়বে না। মুখ বাঁকিয়ে বলে ইলমা। ঈশিতা ইলমাকে নিজের দলে দেখে ভীষণ খুশি হয়। এদিকে দরজার কাছে বুকে হাত গুঁজে সবার কথোপকথন শুনেছে আদনান। ইলমার পুরো কথা সে শুনেছে। সবাই তার উপস্থিতি টের পেয়ে যখন তাকায় ইলমা তখন ঢোক গেলেন। আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না, তাই না? ইলমার দিকে তাকিয়ে প্রশ্ন করে আদনান। আদনানের কথা ইলমা উপর নিচ মাথা দুলিয়ে বলে, না করবে না। কোন মেয়ের আমাকে বিয়ে করতে হবে না, তুই করলেই হবে। দেখো তোমার সাত কপালের ভাগ্য না। ইলমার কথায় আদনান মৃদু হাসে জবাব দেয়, হ্যাঁ, সাত কপালের ভাগ্য দেখে তো তোর মুখে আমাকে ভালোবাসার স্বীকারোক্তি পেলাম। আদনানের কথা ইলমা ব্যালকনি গ্রিলে হাত রাখে। শো শো করে ভেসে আসা লিলুয়া বাতাসে চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, চল তোকে নিয়ে রাতের শহর ঘুরবো। না, কেন? কেউ দেখে নেবে। তোর বাপ ছাড়া অন্য কেউ দেখলেও কিছু হবে না। আদনানের কথায় ইলমা সায় দেয়। রুমে এসে মাথায় ওড়না টেনে ঘুমটা দেয়। নিজেকে আয়নায় একবার পরখ করে ইলমা। কি মনে হতে মুচকি হেসে রুম থেকে বেরোয়। আদনান বাইকে চাবি নিয়ে বেরিয়ে আসে। দুজনে একসাথে বাসা থেকে বেরোয়। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসতে ইলমা পেছনে উঠে বসে। আদনান বাইক স্টার্ট দিয়ে বলে, আজকে ফুল স্পিডে বাইক চালাবো, শক্ত করে ধরে বস। না, আমি পরে যাব। পড়বি না, মিডিয়াম স্পিডে বাইক চালিয়ে মজা পাই না।
ইলমা জবাব দেয় না। আদনান পিঠে মাথা গুজে রাখে। ইলমার এমন চুপচাপ থাকা দেখে আদনান ফিকুচকে তাকায়, জিজ্ঞেস করে। মন খারাপ? না। আদনান কিছু বলে না। শুনশান নীরব রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে গন্তব্যহীন ভাবে। ইলমা রাতের আবহাওয়া, রাতের আকাশ, প্রকৃতি সবে চুপচাপ দেখছে, উপভোগ করছে। দুজন অনেকক্ষণ বাইকের ঘোরার পর আদনান শহরের দিকে আসে। বাইক থামিয়ে ইলমাকে নিয়ে নামে একজন ফুল বিক্রেতার কাছে। কিছু ফুটন্ত গোলাপ এবং জারবেরা কিনে নেয়। বেলে ফুলের মালা নিয়ে ইলমার হাতে পরিয়ে দেয়। ইলমা ফুলগুলোর দিকে অপলক তাকিয়ে থাকে। আদনান ফুলের টাকা দিয়ে ইলমার হাতে ধরে সামনে এগোয়। একটা চঙের দোকানের সামনে এসে দাঁড়ায়। ইলমা শুধু আদনানের কার্যকলাপ দেখে যাচ্ছে। দুটো চায়ের কাপ আসতে আদনান একটা চায়ের কাপ ইলমার দিকে এগিয়ে দেয়, চোখ দিয়ে ইশারা করে পান করার জন্য। দুজন পাশাপাশি দাঁড়িয়ে চা পান করছে। আদনান চায়ের টাকা দিয়ে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়। ইলমা ডান হাত আদনানের হাতের মুঠোয়, বাম হাত আদনানের পেশিভূত পুরুষালী হাত স্পর্শ করে রেখেছে আদনানের কাঁধ বরাবর। খানিকটা নিচে ইলমার মাথা, মানে সে আদনানের থেকে অনেকটাই খাটো। তবে সোজাসুজি দাঁড়ালে আদনানের বুক বরাবর গিয়ে মাথা ঠেকবে। ইলমা আনমনি হয়ে আদনানকে জিজ্ঞেস করে, তুমি এত বাজে, তবু কি এমন আছে তোমার মাঝে? আমি বারবার মুগ্ধ হই। যা। ইলমার কথা আদনান মজা নিয়ে বলে, শেখ পরিবারে অত্যন্ত ভদ্র মেয়েটাও শেষমেশ একটা বাজে ইফটিজার ছেলের প্রতি মুগ্ধ হলো। তোকে আর কিছু জিজ্ঞেস করবো না। এই কথায় কথায় রাগ করবি না। কি পরিমাণ ঝোঁকরুটে বাবা গো বাবা। মেয়ে ফ্রেন্ড আছে তাই না? বুঝি সব ওই মেয়েদের রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই তুই আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তো মেয়ে মানুষ এত ঝগড়ুটে হয় কিভাবে? আর ছেলে মানুষ? মেলিচা চল, ক্লাবে যাই, মদ খাবো। আদনানের এমন আবদারে ইলমা আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। মুহূর্তে মুখশ্রীর রং পরিবর্তন হয়। আদনান ইলমাকে রেগে যেতে দেখে ফরকে যায়, আমতামতা করে বলে, এই বাজে কিছু বলিনি আমি। তুমি এখনো ক্লাবের নেশা ছাড়তে পারোনি? কেন? আবার কেন কি? এটা তো মজা করে বলেছি। ভালো মেয়েদের নিয়ে এসব জায়গায় গেলে আমার পাপ হবে। বজাত ক্লাবের নাম মুখে নিলে ব্রেকআপ। এই প্রেমিক নারী, তুই প্রেম করলি কখন যে ব্রেকআপ বলে থ্রেট দিচ্ছিস? এই যে তোমার কথায় সাই দিয়ে সাথে ঘুরতে এসেছি। কেন এসেছি বলো তো? কেন? কিছু না। আচ্ছা তুই আমার সাথে রাত বিয়েতে কেন এসেছিস? একটু ভয় করে না? আদনানের কথা ইলমা মুখের উপর জবাব দেয়, না, একটু ভয় করে না। এত বিশ্বাস? মেরে ফেলবে নাকি? তোকে মেরে ফেললে আমি কি নিয়ে বাঁচবো শুনি? আদনানের কথায় ইলমা ছোট কামড়ে হেসে বলে, তুমি বাজে ছেলে, তবে বাজে মতলব নেই তোমার মধ্যে। আদনান ইলমার দিকে এক পলক তাকায়। দুজনে গল্প করতে করতে হেঁটে একটা ব্রিজের উপর যায়। দুপাশে ল্যাম্প পোস্টের আলো। আদনানের ভীষণ ভালো লাগছে এই সময়টা। কখনো কল্পনা করেনি তার প্রেমিক নারীর সাথে আসবে কখনো কল্পনা করেনি তার প্রেমিক নারী তার সাথে আসবে, বা কখনো এরকম একটা সময় পাবে। ইলমা আশেপাশে দেখছে, আদনান ফোন স্ক্রল করছে। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর আদনান ইলমাকে নিয়ে বাজারের দিকে যায়। দুজনেই বাইকে উঠে বসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় এসে কেউ ঘুমায়নি, বরং দুজনই দুই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কথা কম, ঝগড়া বেশি করছে। শেষ রাতের দিকে আদনান বুকে ইলমাকে রুমে পাঠিয়েছে, তখন তার মুখের বুঝি ছিল। বেশি প্রেম ভালো না। ইলমার মতো গম্ভীর স্বল্পভাষী মেয়েও প্রেমে এমন ভাবে ডুব দেবে আদনান কোনো কালই ভাবেনি। দুজনের কথা বলার সুযোগ বেশি সেই দুদিন ছিল। ইরান শেখ বাসায় ফেরার পর আগের মতোই দূরত্ব বজায় রেখেছে। ফাতিহা ফারিসের সাথে ইলমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে প্রায়। ইলমা তৃপ্তি ভার্সিটির অ্যাডমিশন হয়েছে। সেই ঘুরে ফিরে আদনান যে ভার্সিটিতে আছে সেটাতেই দুজন গিয়েছে। প্রথম কয়েকদিন না গেলেও নবীন বরণের দিন যাবে দুজন। ইলমা তৃপ্তি নবীন বরণের অনুষ্ঠানের জন্য দিন আদনান ব্যাংক থেকে ছুটি নিয়েছে। দুজনেই রেডি হয়ে গেটের বাইরে আসতে আদনান বাইক নিয়ে বেরোয়। ওদের দুজনকে রিকশায় উঠিয়ে নিজে আগে আগে ভার্সিটি চলে আসে। আদনান অনেকদিন পরে ভার্সিটি এসেছে। বন্ধুরা তাকে অনেকদিন পর কাছে পেয়েছে। আদনান আসতে নির্মাণ আদনানের কাঁধে হাত রেখে বলে, আজকে তো জুনিয়ররা আসবে, রেডি তো? ঈশ্বর, আমার প্রেমিক নারী মেলিচা জুনিয়র ছাড়া কারোর দিকে তাকানোর সময় নেই। আদনানের কথা
কথায় বাকিরা তাকায়। সেজান বলে, প্রেম জমে ক্ষীর। আদনান মাথা নাড়ায়। নির্মাণ আফসোসের স্বরে পড়ে, গুলি মিস গেলেও শালার বেটার পছন্দ করা নারী কখনো মিস যায় না। এই চোখ, মেলিজার সামনে আমার পুরনো প্রেম প্রীতির কথা তুলবি না। 100 বার তুলবো, ও তো জানেই সব। জানুক, তুই বলবি না, মন খারাপ করবে। কথাটা বলে গেটের দিকে এগোয় সবাই। ইলমা তৃপ্তিকে দেখে রাহা নিশাত খোঁজ খবর জিজ্ঞেস করে। এদিকে তৃপ্তিকে দেখে নির্মাণ আদনানকে ফিসফিস করে বলে, তোর দুলাভাই হওয়ার সুযোগ দিবি? ঈশ্বর, তোর মতো 12 রাইসকে আমার বোনের সাথে ইঙ্কি পিঙ্কি মারতে দেব না। ভণ্ডামি ছেড়ে দিয়েছি, সিরিয়াস ভাই। এমনিতে তোর বোনকে ছেঁকা দেওয়ার সাধ্য আমার নাই, তুই যেই। সর, আমার প্রেমিক নারী চলে এসেছে। কথাটা বলে নির্মাণকে ছেড়ে আদনান ইলমার কাছে আসে। সামনাসামনি দাঁড়িয়ে ইলমাকে এক নজর দেখে শাড়ির সাথে হিজাব পরে এসেছে। আদনান ইলমাকে বড় করে মুচকি হাসে, আদেশ করে বলে, উল্টাপাল্টা ছেলেদের দিকে তাকাবি না। ইলমা মুখ বাঁকিয়ে বলে। আমার বন্ধুরা আসছে একটু পর। তৃপ্তি আদনানের দিকে তাকিয়ে আছে। আগে তো তাকে শাসন করতো, এখন ইলমাকে এমন ভাবে বলছে যেন বিয়ে করাবো। আজকে তৃপ্তিকে শাসাতে ভুলে গেছে। আর কথার মাঝে আদনানের নজর তৃপ্তির দিকে আসতে আসতে সাথে সাথে তৃপ্তিকে ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? দুজনকেই বলছি। আর তৃপ্তি নির্মাণের কথায় একদম পাত্তা দিবি। আদনানের কথা শেষ হতে নির্মাণ আদনানের মাথায় কাঠি মারে, পিঠে থাপড় বসিয়ে দিয়ে বলে, এই শালা, আমি ওকে বোনের নজরে দেখি, তুই ওকে উল্টাপাল্টা কুমন্ত্রণা দিচ্ছিস কেন? তখনই পাশ থেকে রাহা বলে। বোন থেকেই বউ হয়। রাহার কথায় ইলমার সুর মিলিয়ে যায়। আর ভাইয়া থেকে সাইয়া। আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা সেসবে তোয়াক্কা করে না। তৃপ্তি আদনান ইলমা দুজনেই দেখছে। হাপ্পা ভালো ঠেকছে না। তৃপ্তির মনে প্রশ্ন জাগে, দুজন ডুবে জল খাচ্ছে না তো? কিন্তু হাপ্পা যাই হোক, ঝগড়া তো আগের মতোই চলছে। তাদের ঝগড়ার মাঝে নির্মাণ তৃপ্তিকে বলে, তুমি আমাকে নানা চোখে দেখতে পারো, ভাই বোনের সম্পর্কে ঝামেলা বেশি। না, নানাতেও সমস্যা আছে। তুই তৃপ্তির মামা। আদনানের ঠান্ডা মাথায় বলা কথায় নির্মাণ রেগে তাকায়। বাকিরা শব্দ করে হাসে। নির্মাণ পারছে না আদনানের মাথাটা ফাটিয়ে দিতে। নিজের তো গার্লফ্রেন্ড পেয়ে গেল, তার বেলা এরকম স্বৈরাচারগিরি মেনে নেওয়া যাচ্ছে না। আদনান ইলমা এবং তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে অনুষ্ঠানে যোগদান করে। গান, নাচ, বক্তব্য সব মিলে অনেকক্ষণ সময় কাটে। অনুষ্ঠানের প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসে তৃপ্তি এবং ইলমা। উদ্দেশ্য ঠান্ডা পানীয় পান করবে। দুজনে এক সাইডে দাঁড় করিয়ে আদনান সেজানের সাথে ক্যান্টিনে যায়। রাহা, নিশাত, নির্মাণ তারা আসেনি। দুজন দাঁড়িয়ে টুকটুক কথাই বলছিল। তাদের কথার ব্যাঘাত ঘটাতে আগমন হয় জয় এবং তার দলের ছেলেদের। জয় এসে ইলমা এবং তৃপ্তিকে দেখে খুশি হয়ে যায়। ইলমার দিকে তাকাতে খুব নম্র ভদ্র ভাবে মেয়ে মানুষ নজরে আসে। দুজনে হিজাব পরে এসেছে, তবে জয়ের নজর ইলমার দিকে। জয়কে অসময় দেখে ইলমা বিরক্ত হয়, কিন্তু জয় তো জয়, ইলমাকে মনে ধরেছে তার। এখন যদি শোনে তার মনে ধরা নারী আগে থেকে আদনানের গার্লফ্রেন্ড, তাহলে তো হয়েছে। জয় তৃপ্তিকে বলে, হেই হোয়াটসঅ্যাপ। তৃপ্তি ইলমার দিকে তাকায়। জবাব দেওয়ার আগেই পাশ থেকে একটা ছেলে বলে, ওরা তো জুনিয়র ভাই, চিনেন না গেম? জয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পড়ে। হ্যাঁ চিনি। ইলমা তৃপ্তিকে তারা দিয়ে বলে, যাওয়া উচিত। তখনই জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়, তারা কিসের ভার্সিটির সিনিয়রদের সাথে পরিচিত হবেন, এরপর যাবেন। অত তো প্রয়োজন মনে করছি না। খুবই নিখুঁত ভাবে ইলমার দেওয়া অপমানে জয়ের চোয়াল শক্ত হয়ে যায়। বাকিরা অবাক হয়ে তাকিয়েছে ইলমার সাহস দেখে। উপস্থিত বেশিরভাগ অবাক হয়েছে। ইলমা বিরক্তিতে নাক মুখ কুচকে নেয়। তৃপ্তির হাত ধরে চলে আসতে গেলে জয় পথ আটকে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ইলমার দিকে। ইলমা শেষে তোয়াক্কা না করে পাশ কাটিয়ে যায়। জয় পুনরায় বাধা দেয়। ইলমার ভীষণ রাগ হয়, চোখ মুখ শক্ত করে বলে, এসব কোন ধরনের অসভ্যতামি? পথ ছাড়ুন বলছি। জয় তৃপ্তির দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়েটা আপনার কাজিন, এত তেজ কেন? এক্সকিউজ মি, আপনাকে তেল মেরে কথা বলতে পারবো না। পথ ছাড়ুন বলছি।
ইলমার কথা শুনে পাশ থেকে একটা ছেলে বলে, আপু ভদ্রভাবে কথা বলুন। এর থেকে বেশি ভদ্রতা আমি দেখাতে পারবো না। প্রথম দিন ঝামেলা বাঁধাতে চাও? ইলমা বিরক্ত হয়। পাশ কাটিয়ে গেলে জয় তার হাত খপ করে ধরে নেয়। ইলমা বিস্ময়ে নিয়ে তাকায় জয়ের দিকে। হাত ছাড়ি মেরে ছাড়াতে যাওয়ার আগে জয়ের হাত বরাবর শক্ত পোক্ত পায়ে আঘাত করে, যার দরুন জয় পড়ে যেতে নিলেও ইলমার হাত ছাড়ে না। ইলমাকে নিয়ে পড়তে যাবে এমন সময় আদনান ইলমার আরেকটা হাত ধরে। জয়ের হাত থেকে ইলমার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আদনান রেগে আছে। জয়ের দিকে তেড়ে ফুরে আসতে গেলে ইলমা তাকে বাধা দেয়। আদনান ইলমাকে উপেক্ষা করে জয়ের দিকে পুনরায় তেড়ে ফুরে আসতেই যায়। সেজান তখন তৃপ্তির হাতে খাবারগুলো দিয়ে আদনানকে আটকায়। জয় আদনানকে দেখে মেজাজ হারা চেঁচিয়ে বলে, এখানেও তোর সমস্যা, সবসময় কেন আমার পছন্দের নারী নিয়ে তোর লালসা থাকে? ওকে চিনিস? আদনান জিজ্ঞেস করে। জয় জবাব দেয়, মুহূর্তে আগে থেকে পরিচয়। আদনানের মাথায় আসে ইলমার ফেসবুক জয়ের রিয়াক্ট কমেন্ট দেখেছিল। আদনানের মেজাজ ভীষণ খারাপ হয়। ইলমার দিকে রক্তচক্ষু করে বলে, তুই ওকে চিনিস? ইলমা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। তার সাথে তো কনভারসেশন হয়েছিল, সেটা তৃপ্তিও জানে। চিনে না এমন কোনো ব্যাপার না, বলা যায় সে জয়কে আগে থেকে চেনে। কিন্তু এই মুহূর্তে স্বীকারোক্তি দিলে বড় ঝামেলা পাচ্ছে। ইলমা চুপ দেখে আদনান নজর সরিয়ে নেয়। জয় এসে আদনানের পিঠে বরাবর লাথি দিতে আদনান ছিটকে সামনে যায়। জয়ের আচমকা অ্যাটাকে ইলমা ভয় পায়। তৃপ্তি ভয়ে ইলমার পাশে এসে দাঁড়ায়। তারা কেউই জানে না আদনানের সাথে যে জয়ের ঝামেলা। জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন। সব জানা অজানার ভেতর ঝামেলা লেগে যায়। সেজান কল দিয়ে নির্মাণকে ডেকে আনে। এই জয় আর আদনান কারোর ঝামেলাই এই জীবন শেষ হবে না। আদনান এতদিন পর ভার্সিটিতে এসেছে, তাও জয়ের সাথে ঝামেলা, মারামারি একজোট হবেই হবে। লাত্তি খেয়ে আদনান পুরো সোজা হয়ে দাঁড়ায়। এসে জয়ের গলা চেপে ধরে, নিজের শক্ত মাথাটা দিয়ে জয়ের কপালে আঘাত করে। নির্মাণ সেজান দুজনে মিলে আদনানকে ছাড়িয়ে নেয়। জয় পুনরায় তেড়ে ফুরে আসতে গেলে নির্মাণ এবং সেজান বাধা দেয়। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। এই ব্যাটা এভাবে মারামারি করবে? সেদিন নিশ্চয়ই এদের হাতে মার খেয়ে বাসায় ফিরেছিল। জয় তার সাঙ্গভঙ্গতে নিয়ে প্রস্থান করার আগে আদনানকে থ্রেট দেয়, বেশি উড়িস না, দেখ কি করি। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, তোমার কাজকর্মের এই অবস্থা কেন? ভার্সিটি এসে ওর সাথে মারামারি করো? এই শালি সর, একদম চুপ, নিমখারাম কোথাকার। আদনানের ধমকে ইলমা কেঁপে উঠছে। বাকিরা তাকিয়ে আছে দুজনের দিকে। এই মুহূর্তে আদনানের মাথা ঠিক নেই। ইলমা কিছু বললো না, তবে কথাটা ভীষণ কষ্ট পেয়েছে। আদনান তৃপ্তির দিকে তাকে ধমকে বলে, তুই ওকে চিনতি? তৃপ্তির গলা দিয়ে কথা আসছে না, মস্তিষ্ক শূন্য। এক মুহূর্তের জন্য ফারিসের জন্য মেয়ে দেখতে গিয়ে জয়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সে কথা ভুলে গেছে। কয়েকদিন আগে যে ইলমার সাথে বসে জয়ের সাথে মেসেজে কথা বলেছিল, সেটাই মাথায় আসছে। কাপা কাপা গলা জবাব দেয়, ওই ইলমার ফোনে মেসেজ দেখেছিলাম। আদনান জবাব দেয় না। তৃপ্তি ভয় ইলমার হাত চেপে ধরে। বাসায় গেলে যদি বাবার কাছে বিচার দেয় তাহলে তো ঝামেলা পাতবে। এদিকে আদনান পুরো কাহিনী জানে না। তৃপ্তি বা ইলমা কেউই জানে না জয়ের সাথে আদনান শত্রুতা। অন্যদিকে জয় জানে না তৃপ্তি যে আদনানের বোন আর ইলমা যে আদনানের কাছে। শুধু এতটুকুই জেনেছে আদনানের সাথে ইলমার কোনো প্রেমজনিত সম্পর্ক আছে। তৃপ্তি এখনো আদনান ইলমার প্রেমের ব্যাপারে অবগত না। সেই জন্য তার বলা কথাটা কতটুকু ঝামেলা হবে সেটা তার অজানা। আদনান রেগে ইউনিভার্সিটির প্রাঙ্গণ ছেড়েছে। ইলমা তৃপ্তি পাশাপাশি দাঁড়িয়ে তার যাওয়া দেখছে। নির্মাণ ইলমাকে উদ্দেশ্য করে বলে, আরে মন খারাপ করিও না, ও এমনই, আবার রাগ কমে গেলে নিজেই সরি বলে দিবে। ইলমা টু শব্দ করেনি। তৃপ্তি তাকিয়ে আছে ইলমার দিকে। ভেজাল তো বড় সড় লেগে গেছে। এখন তো কিছু করারও নেই। দুজনেই বাকিতে বিদায় দিয়ে রিক্সা করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় তৃপ্তি ইলমাকে জিজ্ঞেস করে, ভাইয়া তোর মাঝে কিছু চলছে? তৃপ্তির কথা ইলমা ঘাড় ফিরে তাকায়, কিন্তু জবাব দেয় না। পুনরায় সামনের দিকে তাকায়। ইলমার এভাবে ইগনোর করাটা তৃপ্তির পছন্দ হয়নি, তবে কিচ্ছু বলেনি। দুজনে বাসায় এসে আগে পিছে হেঁটে ভেতরে যায়। ইলমা যেতে যেতে ফরিদা পারভিন জিজ্ঞেস করে, আজকের দিনটা কেমন কাটলো? ইলমা শুধু মাথা নাড়ে। তৃপ্তি জবাব দেয়, ভালো। এতটুকু কথাই হলো। এরপর ইলমা রুমে ঢুকে দরজা লক করে রাগে শরীর পুড়ে যাচ্ছে। নিজের প্রতি নিজেরই আফসোস হচ্ছে। সামান্য অপমানে নাকি অন্য বিষয়ে ইলমা ধপ করে
ফ্লোরে বসে পড়ে। ভেতরটা পু করে উঠেছে, মস্তিষ্ক শূন্য লাগছে। আদনানের সাথে 2-3 দিনের কথাবার্তা, বসন্তের আগমনের প্রকৃতির রঙিন সজ্জার মতন তার মনকে রঙিন করে তুলেছিল, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা কতটুকু যৌক্তিক? এই মুহূর্তে ইলমার আফসোস হচ্ছে আদনানের সাথে রাতে ঘুরতে বের হওয়া, এভাবে কথা বলা। তার বাবা তাহলে ঠিক কি করবে ভাবতে ইলমার কি করছে। এমনিতে আদনান যে ছেলে, সহজে তাকে ছাড়বে না, কিন্তু বাবা না মানলে মনে হয় দূরত্বটা বাড়িয়ে নেওয়া উচিত। কিন্তু মনে তো একটু হলো অবাধ্য। এখনো সময় আছে। ইলমা চাইলে সামান্য ভুলকে তুলে দিতে পারে। এই মুহূর্তে ইলমার কাছে এই ছোট্ট ভাবনাটাকে সঠিক মনে হয়েছে। রইল বাকি জয়ের বিষয়। ইলমার আইডি পাবলিক করা, সেখানে জয় রিয়াক্ট কমেন্ট করেছিল, নিজে থেকে মেসেজ দিয়েছিল। ইলমা প্রথমে রিপ্লাই করে, বেশ কয়েক মেসেজ দেওয়ার পরে রিপ্লাই দিয়েছিল, তাও হাতে গোনা 3 থেকে 4টা। এরপরে ব্লক করে দিয়েছিল। জয় মূলত মেসেজ দিয়েছিল এটা তৃপ্তির কাজে, ইলমা কিনা সেটা শিওর হওয়ার জন্য। সেদিন আর ইলমা রুম থেকে বের হয়নি। সন্ধ্যা ইনান শেখ মেয়ের খোঁজ নিতে আসে রুমে। যেহেতু নবীন বরণ গিয়েছে, এখন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে। ইলমা রুমের লাইট অফ করে শুয়েছিল। ইনান শেখ নাস্তার ট্রে হাতে রুমে এসেছিল। বাবা মেয়ে একসাথে বসে নাস্তা করতে করতে আলোচনা করছে। তমাশাচ্ছন্ন রুমটা দেখে মৃদু হাসেন তিনি। ইলমার সবসময় অন্ধকার রুম পছন্দ, সেই জন্য বেশিরভাগ সময় রুমের লাইট অফ করে রাখে। ইনান শেখ লাইট অন করে ইলমার কাছে যায়, নাস্তার ট্রে টেবিলের উপর রেখে ইলমার মাথার কাছে বসেন। ইলমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকে, মা ইলমা উঠো, সেই কখন সন্ধ্যা হয়েছে। ইলমা ডাক পেতে চোখ মেলে, ঘুমায়নি, তবে চোখ বন্ধ করে রেখেছিল। উঠে বসে বাবার দিকে তাকায় ইলমা। বাবার দুটো ক্লান্ত চোখের দিকে তাকাতে ইলমার বুকটা কেমন ছ্যাদ উঠে। বাবা তো সবসময় পরিশ্রম করে সন্তানের সুখ এবং ভবিষ্যতের জন্য, কখনো নিজের দিকটা ভাবে না। ইলমা মিষ্টি হেসে বাবার কাঁধে মাথা রেখে বলে, তোমাকে টায়ার্ড দেখাচ্ছে, অফিস থেকে এসে ঘুমাওনি? তোমার পড়াশোনার খবর নিতে আসলাম, এরপর ইজাজের কাছে যাব, পড়াশোনা কেমন চলছে জানতে হবে। ইলমা উঠে দাঁড়ায়, টেবিলের উপর থাকা ট্রের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যালকনিতে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। ইনান শেখ ট্রে নিয়ে ব্যালকনিতে যায়। টেবিলের উপর ট্রে রেখে বসতে পাশের ব্যালকনি থেকে আওয়াজ আসে। আদনান ভালো করে না দেখে বলে বসে, প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো। কথাটা বলে আদনান জিভে কামড় দেয়। তখনই আবার ইলমা ব্যালকনিতে আসে। ইনান শেখ বোধহয় তেমন খেয়াল করেনি আদনানের কথা। ইলমা আসা সেদিকে তার মনোযোগ দেয়নি। বাবা মেয়ে বেতের চেয়ারে বসে কফিতে চুমুক দিচ্ছে। আদনানের ব্যালকনিতে পিঠ দিয়ে বসেছে ইনান শেখ। ইলমা সেদিকে মুখ করে বসেছে, তবে সে ব্যালকনির দিকে তাকায়নি। ইনান শেখ ইলমাকে বললেন, কোনো ব্যাপারে সমস্যা হলে আমাকে বলে দিবে, মনে রাখবে তোমার বাবা সবসময় তোমার পাশে আছে, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে না। না, কোনো সমস্যা নেই। ইলমার কথা ইনান শেখ হাসেন। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের দিকে দেখছে আর চুপচাপ। কথা হতে ইনান শেখ উঠে দাঁড়ায়। আগে ইলমা ট্রেন নিয়ে রুমের দিকে চলে যায়, তবে ইনান শেখ চায় না। পাশে ফিরে আদনানের দিকে তাকায়। ইনান শেখকে দেখে আদনান বিরক্ত হয়, সাথে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। রাতের ডিনারটা সবাই একসাথে করলেও আদনান ইলমা দুজনের চোখ মুখে অমাবস্যা রাতের ন্যায় অন্ধকার ছিল। এমনকি কেউ কারো দিকে ফিরেও তাকায়নি। ইলমা ভেবেছিল আদনান তাকে মেসেজ দিবে, কিন্তু তার ভাবনাতে আদনান বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিয়েছে। না মেসেজ দিয়েছে আর না কথাও বলেছে, বরং জঞ্চিয়ার ভাব নিয়ে সূক্ষ্মভাবে ইলমাকে ইগনোর করে গেছে। আদনানের ইগনোরের ব্যাপারটা ইলমা ঠিক মানতে পারেনি, তবে মনকে বোঝায় সেও নিজেও সরে আসতে চাইছে। এখন আদনান আগ্রহ দেখাচ্ছে না, দুজনের জন্য মঙ্গল হবে সবকিছু। কিন্তু ওই যে মন কখন কি চায়, কি আশা করে বসে থাকে, সেটা তো বোঝা মুশকিল। এতদিন আদনানের পাগলামি প্রায়োরিটি ইলমার মস্তিষ্ক ভালোভাবে দখল করেছিল। হুট করে ইগনোর হজম করার মতো না। সেই রাতটাও সেভাবে কেটে যায়, কারোর কথা হয়নি, মেসেজ আদান প্রদান হয়নি, হুট করে কারণ ছাড়া আলাদা হয়ে যাওয়ার মতন ব্যাপার। এরই মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। ইলমা তৃপ্তি এখন ভার্সিটি নিয়ে ব্যস্ত, আদনান নিজের জব নিয়ে ব্যস্ত। আগামীকালকে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ফাইনাল হবে, সেটাও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আদনান ছুটি নিয়েছে ব্যাংক থেকে।
সকালবেলা রেডি হয়ে নাস্তা করেছে সবার সাথে বসে। ইনান শেখ এবং তারেক মাহমুদ তারা দিয়ে চলে গেছে। বাকিরা তখনও বসা। আদনান যাওয়ার সময় দাদি থেকে বলেছে, ঈশিতার তৃপ্তির থেকেও বলেছে শুধু ফাইজা এবং ইলমা বাকি আছে। এমনিতেও সে ফাইজার সাথে কথা বলে না, ইলমার সাথেও এখন কথা হয় না। আর দুজন বাদে বাকিদের বলে যায়। বেরোবে তখনই তৃপ্তি কপাল কুঁচকে নেয়। ফাইজাকে বলুন না, ফাইজাকে বলেনি মানা যায়, কিন্তু ইলমাকে ইগনোর করে গেল। আদনান বাইক নিয়ে গার্ডেনে আসে, দাদি তৃপ্তিকেও পেছনে দিয়ে আসে। তারা যেতে ইলমা আপন মনে আনমনা হয়ে টেবিলে গোছায়। একটু পর সবাই টিভির সামনে বসে অনুষ্ঠান দেখার জন্য। ইলমা আগ্রহ দেখাচ্ছে না, ভীষণ রকম অপমান বোধ হচ্ছে। অনুষ্ঠান দেখবে সেই জন্য ঈশিতা তড়িঘড়ি করে হাতে রান্না শেষ করেছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফরিদা পারভিন ইলমাকে ডাকেন। ইলমা আসে না, সে উপন্যাসের বই ডুবে আছে। আদনানের জিদ হার না দেখে বই পড়বে, সেটা কাছে দিবে। লো পার্সোনালিটির ছেলেটা টুইট করে নিজের একদম অ্যাটিটিউড বানিয়েছিল। খুব মনোযোগ দিয়ে টিভির পর্দায় চোখ রেখেছে তৃপ্তি, ফরিদা পারভিন এবং ঈশিতা। টিভিতে চলছে আদনানের গান, তার ড্যাশিং লুক, হৃদয় উতলা করা হাসি, সব মিলিয়ে ফাইনাল রাউন্ডে আদনান সিলেক্ট হয়েছে। হবে না কেন? তার গানের গলা দারুণ, সেই সাথে বেটা উল্টোপাল্টা কথাবার্তা, কার্যক্রম যাই করুক, স্টাইলের বেলায় সবকিছু ছাড়িয়ে দেখতো বেশ সুদর্শন। সব মিলিয়ে নায়ক নায়ক গায়ক গায়ক ভাব চলে এসেছে। আদনানকে মঞ্চে ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য। আদনান আশেপাশে এক নজর তাকায়, কত মানুষ সেখানে আছে, অতি সুন্দরী রমণীগণ। আদনান মঞ্চে গিয়ে পুরস্কার গ্রহণ করে। তখন উপস্থাপক জানতে চাইল, আপনার এতটুকু আশা বা বিজয়ের ক্রেডিট কাউকে দিতে চান? আদনান চোখে মুখে বিরক্তির রেখা টেনে জবাব দেয়, নিজের গুণে এখানে এসেছি, কাউকে ক্রেডিট দেওয়ার মতো দয়া আমার ভেতর নেই। উপস্থাপকের চোখ মুখ শক্ত করে তাকায়। দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই খারাপ। তৃপ্তি আদনানকে দেখে ঈশিতাকে বলে, দেখলে তোমার ছেলে জীবনেও সুন্দরভাবে কথা বলতে পারেন না। আরে ও একটা ইভেন্টে গিয়েছে, আশেপাশে সবাই কত ভদ্র মানুষ, এরকম ছি মার্কা ব্যবহার কেউ করে? ঈশিতা জবাব দেয়, ও তো এরকমই, ও আর নতুন কি? তখনই ফরিদা পারভিন বলেন, এই তোরা চুপ যা, আমার নাতি জিতছে, এর থেকে বড় আর কি? ব্যবহারটাও সুন্দর করতে পারতো। তৃপ্তির কথা আমলে নেয় না ফরিদা পারভিন। উঠে কিচেনে যায় নাতির জন্য পায়েস রান্না করার জন্য। আদনানকে সাংবাদিক চেপে ধরে, টুকটাক প্রশ্ন করে। এবার আদনান বেশ নম্রভাবে প্রশ্নের উত্তর দেয়। একটু আগে না রুট ব্যবহার করলো, মুহূর্তে আবার ভালোভাবে কথা বলছে। কেমন আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। আদনান প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে আসে। এরই মধ্যে গুটি কয়েক মেয়ে আসে আদনানের সাথে ছবি তোলার জন্য। আদনান না করেনি, হাসি মুখে সবার সাথে ছবি তুলেছে। পুরস্কার হাতে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। ঠোঁটের কোণে মুচকি হাসি। আদনান খুব মনোযোগ দিয়ে বাইক চালিয়ে বাসায় যায়। আসতে তৃপ্তি এসে বলে, সবই ঠিক আছে, উপস্থাপকের সাথে বাজে বিহেভ করলে কেন? এই শর্ত, তোর কথার জবাব দিতে বাধ্য নই আমি। ও মা গো মা, তোমার মেজাজের উপর ঠাডা পড়ুন। আর তোর মুখের উপর গজব। ব্যবহারের যে ছিরি, তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। তোর এমন প্রশ্ন করার স্বভাব থাকলে তোর বর 2 দিনে তোকে বাপের বাড়ি পাঠাবে, বলবে মেয়ে মানুষ অতিরিক্ত বোঝে, সংসারে অশান্তি। আদনান এরকম কথা স্মৃতির প্রচন্ড রাগ হয়। এই ছাড়া এমন কেন, এত ঝুগলুটে কেন? এটার সাথে কেউ জীবনও ঝগড়া করে জিততে পারবে না। আদনান তৃপ্তিকে পাশ কাটিয়ে সোফার পায়ের উপর পা তুলে পুরস্কারের টেবিলের উপর রেখে বলে, এই শালার স্যালারি পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি, এইটা দিয়ে আমি কি করব? শুধু শুধু আমার বাইকের তেল আর সময় অপচয় হলো। সহজে পেলে মানুষ হিরেকেও কয়লা ভাবে। তৃপ্তির কথা আদনান হাসে, মাথা নাড়িয়ে জবাব দেয়, সত্যি, কথিত হিরেকে হিরে ভেবেই গ্রহণ করলাম, পরে দেখলাম এটা কয়লা, শুধুই সময় নষ্ট। এবার তোমার পুরস্কার আমায় দাও, সেদিন আমি বলাতেই তো প্রতিযোগিতায় অংশ নিয়েছো। নিয়ে যা, তবুও কানের কাছে ভেবে করিস না। আর 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে যা। তৃপ্তি কিচেনে যায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে আদনানকে দেয়। তৃপ্তি তার কথা বাড়ায় না, টেবিলের ওপর থেকে পুরস্কারটা হাতে নিয়ে নাড়াচাড়া দিতে দরজায় নজর যায়। ইলমা সবে লিভিং রুমে পা রেখেছিল। তাদের দেখে পুনরায় রুমে চলে যাচ্ছিল। তখন তৃপ্তি ডেকে বলল,
ইলমা দেখ ভাইয়া জিতেছে। তৃপ্তির কথা আদনান উঠে দাঁড়ায়, প্রশান্ত ছোঁ মেরে নিয়ে পানির বোতল তৃপ্তির হাতে ধরিয়ে দিয়ে ইলমার সামনে গিয়ে হেঁটে সোজা রুমে চলে যায়। তৃপ্তি হা করে তাকিয়ে আছে, আদনান যাওয়া দেখছে। ইলমা ভীষণ অপমান বোধ করেছে, সেই জন্য তৃপ্তির মুখের উপর দরজাটা ঢাকিয়ে দিয়েছে। আদনান এবং ইলমার দূরত্বটা হুট করেই এমন বেড়েছে যেন কেউ কাউকে চিনে না, তাদের পরিচয়টাও হয়নি কোনোদিন। এর পেছনে কারণটা অবশ্য আদনান ভালো জানে। সেদিন জয়ের সাথে ঝামেলার পর সন্ধ্যা আদনান ব্যালকনিতে ইলমাকে বলেছিল, প্রেমিক নারী, এতক্ষণ বেলকনিতে আসার সময় হলো? কিন্তু সে সময় ইনান শেখ ছিল, ইলমা না। আদনান শুধু দাঁড়িয়ে বাবা মেয়ের কাণ্ড দেখেছিল। শেষে ইলমা রুমে চলে গেলে আদনান এবং ইনান শেখ মুখোমুখি হয়েছিল। অথচ সেদিন জয়ের সাথে ঝামেলার পর আদনান সরি বলার কথা ছিল, কিন্তু এরকম কিছুই হলো না। তাদের কাছাকাছি আসতে খুব সময় লাগেনি, আবার দূরে যেতে সময় লাগেনি। লোকে বলে খুব দ্রুত যেসব সম্পর্ক তৈরি হয়ে যায় সেই সম্পর্কে বেশি দিন স্থায়ী হয় না, ভেঙে যায়। হয়তো ইলমা আদনানের বেলাও সেমই হয়েছে। এদিকে আদনানের উপস্থাপকের সাথে বলা তেরা কথার ছোট্ট ভিডিও ক্লিপসটা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সে ভিডিও। হুট করে আদনানের আইডিতে হুমড়ি খেয়ে পড়েছে পাবলিক। তার পরিচয় ডিটেলস বের করেছে। এছাড়া তার গানের ভয়েস অনেকের পছন্দ হয়েছে, তার ড্যাশিং লুকেও অনেকে ফিদা। সব মিলিয়ে আদনান যেন অল্প কয়েকদিন আলোচনায় চলে এসেছে। বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিও করার অফার এসেছে। সোশ্যাল মিডিয়াতে ছবিতে মেয়েদের কমেন্ট, রিয়্যাক্ট, অহরহ মেসেজ আসছে। এইসব ব্যাপার তৃপ্তি এবং ইলমা দুজনের চোখে পড়েছে। আদনানের বন্ধুমহল কল দিয়ে কংগ্রেচুলেশন জানায়, ইয়ার কি করে। তৃপ্তি তো আদনান রুম থেকে বেরোলেই বলে, সেলিব্রিটি আসছে, সবাই সাইড দাও। এই নিয়েও আদনানের তেরা কথা শুনতে হয়। আদনান কখনো চায়নি সোশ্যাল মিডিয়ায় আসতে, সেই জন্যই হয়তো তাকে নিয়ে পাবলিকের কৌতূহল বেড়েছে। আদনান দেখতে সুন্দর এবং ভীষণ সুদর্শন। এখানকার চেয়ারম্যানের ছেলে, বাবার অঢেল টাকা পয়সা আছে, সব মিলিয়ে মেয়েদের আগ্রহতে সে আছে। সেদিন বিকেলবেলা সূর্যের কোমল আভা ছড়িয়েছে আকাশ জুড়ে। কিছুক্ষণ পর অন্ধকার নেমে যাবে। আদনান ব্যালকনিতে বসে ফোন স্ক্রল করছিল। মূলত মিউজিক ভিডিওতে কাজ করা নিয়ে কথা বলছিল। আদনান কথাবার্তা ফাইনাল করে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। দিনে কত মেয়ের রিকোয়েস্ট আর মেসেজ আসে, কিন্তু আদনান সেসব পাত্তা দিচ্ছে না। এখন মেয়ে মানুষ বা প্রেমের প্রতি আগ্রহই পাচ্ছে না সে। হুট করে দক্ষিণা বাতাস ছুটে, শীতল বাতাস মন প্রাণ ঠান্ডা করার মতো অবস্থা। আদনান রুমে যেতে গিয়েও চায়নি, ঠান্ডা বাতাসটা ভালো লাগছে তার। তুমুল বাতাসে ইলমার রুমের জানালার পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায় ইলমা, লাইট অন করে জানালা লাগিয়ে দেয়। তাড়াহুড়োয় বেলকনিতে যায়। টেবিলের উপর তার কিছু গল্পের বই রাখা আছে, বৃষ্টি আসে সব ভিজে টইটুম্বুর হয়ে যাবে। সেজন্য বইগুলো নিতে বেলকনিতে যায় ইলমা। চারপাশ তখন তমসায় ঘেরা, শুধু পাশাপাশি দুটো বেলকনি লাইট জ্বলছে। দুটো বেলকনিতে দুজন মানুষ দাঁড়ানো, তবে কেউ কারোর দিকে তাকায়নি। আদনান ইলমার উপস্থিতি টের পেতে বেলকনি ছেড়ে দেয়, সোজা লিভিং রুমে এসে বসে। উপস্থিত আছে বাকিরাও। তারেক মাহমুদ ইনান শেখকে বললেন, বাড়ির কাজ তো শেষের দিকে, খুব তাড়াতাড়ি সেখানে শিফট হব। এখন সবাই সবার পছন্দের রুম নির্বাচন করে নিও। ইনান শেখ জবাব দেন, এখনকার মতোই। তৃপ্তি তখন বলে, বেশ হবে, আমার আর দাদির রুম পাশাপাশি। আদনান বলে, না, আমার রুমের পাশের রুম যাকে তাকে দেওয়া যাবে না, বেলকনিতে গেলে ডিস্টার্ব হই। আদনানের এমন কথা ইনান শেখ গুরু গম্ভীর ভাব করে। ছেলেটার জেদ আছে বলতে হবে, সেই জন্য ইনান শেখ জবাব দেন, এখন বসে আছে কেন? তৃপ্তির সাথে রুম এক্সচেঞ্জ করে নাও। করব যদি আপনি আমার রুমের ফার্নিচার গোছানোর কাজে লাগেন। আদনানের বিরক্ত মাখার কথায় তারেক মাহমুদ বিরক্ত হন। ইনান শেখ চল শক্ত করে দেয়। তৃপ্তি হা করে তাকিয়েছে। আদনান সেসব পাত্তা দেয় না। ইনান শেখ তৃপ্তিকে বলে, ইলমাকে ডেকে আনো তো। তৃপ্তি মাথা নাড়ায়, উঠে যায় ইলমাকে ডেকে আনার জন্য। আদনান গুরু গম্ভীর ভাব করে ইনান শেখের দিকে তাকায়। দুজনের মনে মনে রাগ, তবে সেটা সংযত করে রাখছে, দু একটা কথার মাধ্যমে প্রকাশ করছে। এরই মাঝে তুমুল ঝড় শুরু হয়। ইলমা তৃপ্তির পেছন পেছন আসে, এসে তার বাবাকে বলে, দেখেছো? পাশে বসো। ইলমা বসে। তাদের বাবা মেয়েকে দেখে আদনান বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে পিড়পিড় করে বলে, আজকের ধারাবাহিক নাটকের নতুন এপিসোড শুরু হচ্ছে। তার বিড়বিড় করে কথা বলা তারেক মাহমুদ পাশে বসে থাকায় শুনে নিয়েছে। ছেলের কথায় হাসি চেপে রাখেন তিনি। দিন দিন ইনান শেখ যেন আদনানের চক্ষুশূল হয়ে উঠেছে। আগে থেকে ইনান শেখের চক্ষুশূল আদনান থাকলেও
আদনানের দিক থেকে তেমন প্রতিক্রিয়া ছিল না। এখন তো দুজনেরই ভেতরে ভেতরে ঝামেলা চলছে। তারেক মাহমুদ নিজের ভাইয়ের দিকে তাকান, তারপর আদনানের দিকে এক নজর ইলমাকেও দেখেন। কপাল স্লাইড করতে করতে ভাবেন, ইনান তো মেয়েকে দিবে না আদনানের কাছে। যদি কোনোভাবে বিয়েটা হও, তাদের জামাই শ্বশুর সম্পর্কটা কেমন হবে? ভেবে ঝোঁক দিলেন তারেক মাহমুদ। সন্ধ্যার নাস্তা সেরে কেউ কেউ রুমে চলে গেছে, শুধু ইনান শেখ, আদনান, ইলমা তৃপ্তি আছে। তখন ইজাজ এসে আদনানের পাশে বসে কৌতূহল নিয়ে নজর দেয় আদনানের ফোনে। আদনান কিছু বলে না, দুজন রোজ দেখছে আদনানের সাথে ইজাজকে। ইনান শেখের ঠিক সহ্য হলো না বিরক্তিতে নাক মুখ কুচকে নিয়ে ইজাজকে বললেন, তোমার পড়া নেই, এসে দেখি ফোনে নজর দিয়ে বসেছ। আদনান ফোনটা অফ করে ইজাজকে মুখের উপর তাড়িয়ে দিয়ে বলে, পড়ার টেবিলে যাও। ইজাজ চন্দ্রবিদ্যার সাগর না হলে তোমার বাপের প্রেস্টিজ কমে যাবে। বাজে মানুষদের পাশে বসতে নেই, কিছু ভালো মানুষদের চুলকানি শুরু হয়ে যায়। ইলমা হা হয়ে তাকিয়েছে আদনানের কথা। তৃপ্তি একটা ঝোঁক দিলেন। ইনান শেখ জল শক্ত করে নেয়, ইজাজকে জোরে ধমক দিয়ে বলে, এখনো বসে আছো? বেয়াদবের সাথে থাকলে বেয়াদব হতে সময় লাগবে না। ইলমা রুমে যাও, আশেপাশে তাকানোর দরকার নেই। ইনান শেখের ধমকে ইলমা, ইজাজ, তৃপ্তি তিনজনই ছুট লাগিয়েছে। আদনান চোট কি আর ভাব নেই। ইনান শেখকে বলেন, আপনার বাচ্চারা সোনায় মোড়ানো নাকি? এদের নিয়ে খুব অহংকার না? মানুষকে তো মানুষ মনে করেন না। আপনার চোখে আমি ভীষণ বাজে ছেলে। দেখবেন এই বাজে ছেলে একদিন আপনার কাজে আসবে। তোমার থেকে সাহায্য নিতে হবে এমন কোনো বিপদ আমার না আসুক। আমার মেয়ের সাথে তোমার ভাব নেই, সেটাতে আমি খুশি। আপনার কি মনে হয় আমার রুচি এত খারাপ যে আপনার ঘর কোনো মেয়ের সাথে প্রেম করব? কথাটা বলে আদনান রুমে চলে আসে। ইনান শেখ তাকিয়ে আছেন আদনানের যাওয়ার দিকে। এই ছেলের সাথে তার ঝামেলা সত্যি শেষ হওয়ার না। আদনান রুমে এসে খাটের উপর বসে, হাত দিয়ে কপাল স্লাইড করছে। এক ইলমাকে নিয়ে ইনান শেখের এত আদিক্ষেতা দেখে আদনান বিরক্ত। সে কি মানুষ না? এত তুচ্ছতা ছিল কেন? ঠিক এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। আদনান এবং ইলমা কারোর সাথে কারোরই এখন আর দেখা হয় না বললেই চলে। ইলমা নিজের ইউনিভার্সিটি ক্লাস নিয়ে ব্যস্ত, আদনান নিজের কাজে ব্যস্ততা নিয়ে তার সময় কাটছে। এখন খুব ভালোই কাটছে। তার বেশ কয়েকটা মিউজিক ভিডিও বের হয়েছে, সবগুলোতেই ভালো রেসপন্স। এছাড়া কয়েকটা কনসার্টও করেছে সে। ইনান শেখকে নিজের সফলতা না দেখানো অবধি আদনানের শান্তি নেই। নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সেখানে শিফট হওয়া নিয়ে পরিকল্পনা চলছে। ভার্সিটিতে জয়ের সাথে ঝামেলা থাকলেও ইলমার সাথে জয়ের মুখোমুখি সাক্ষাৎ হয় না। বলা যায় জয় তাকে চিনতেই পারে না। ইলমা বোরকা হিজাব পরে মুখ ঢেকে যায়, সেই জন্য জয় তাল মেলাতে পারে না। তবে সে তো খোঁজ করেই চলেছে। আগামীকাল সন্ধ্যায় আদনানের একটা কনসার্ট আছে। তৃপ্তি আবদার করেছে সেও যাবে কনসার্টে। আদনান কিচ্ছু বলেনি, শুধু বলেছে বাবা রাজি হলে নিব, না হলে নাই। বিকেল থেকে তৃপ্তি তারেক মাহমুদের কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলে যাচ্ছে, কিন্তু তারেক মাহমুদ হেলদোল করছে না। ইলমাকে ইনান সে কনসার্টে যেতে দিবে না শিওর। সেখানে তৃপ্তি একা কেন যাবে? আদনান থাকবে ব্যস্ত। তৃপ্তি বিরক্ত হয় সবার প্রতি। আদনানকে বলে, নিশাত, রাহা ওনারাও তো যাবে, আমি ওনাদের সাথে থাকবো। আদনান তারেক মাহমুদের দিকে তাকিয়ে বলে, তৃপ্তি নিশাতের সাথে থাকবে। আসার সময় সুন্দর করে নিয়ে আসবে। তৃপ্তি অনুমতি পেয়ে খুশি হয়, আরেকটা আবদার করে। ইলমাকেও নিয়ে যাবো। আদনান বিরক্ত হয়। তারেক মাহমুদ ইনান শেখের দিকে তাকান। আদনান ধমকে বলে, মুখটা বন্ধ করে শান্তি দে। বিকেল থেকে কানের কাছে বকবক করেই যাচ্ছিস। তারেক মাহমুদ চমক দেয়, ইলমা যাক, ভার্সিটিতে ছাড়া তো তেমন বেরোয় না। ইনান শেখ ইলমার দিকে তাকায়, সে চুপচাপ। আদনান কলের ব্যস্ততা দেখিয়ে সরে আসে। তৃপ্তি ইনান শেখকে বলে, ইলমা গেলে কি হবে? ইলমা রাজি থাকলে যাক। তৃপ্তি ইলমাকে চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বলার জন্য। ইলমা মুখের উপর বলে, আমি কোথাও যাব না। তারেক মাহমুদ আর কিছু বলেনি। ফরিদা পারভিন ইলমাকে বলেন, সারাক্ষণ তো রুম একটাই থাকোস, ভার্সিটি ভার্সিটি। তৃপ্তি একা যাইব, তুইও যা। এত মানুষের ভিড়ে যাব না। কেউ আর জোর করেনি। তৃপ্তি উঠে চলে যায়। ইলমা চুপচাপ রুমে চলে আসে। দরজা বন্ধ করতেই কেমন হাসপাস অনুভব হলো। হুট করে মন খারাপ হয়ে গেল। পুরনো দিনের কথা ভাবলেই মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, মনটা হুহু করে কেঁদে উঠে। এক সময় যার চোখে নিজের জন্য এক সমুদ্র মায়া টান ভালোবাসা দেখেছিল,
সময়ের পরিবর্তনে সেই চোখে বিরক্ত এড়িয়ে চলা দূরত্ব স্পষ্ট হলো। রাতে নীরব আকাশে জল করে জ্বলছে একটা চাঁদ। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছে। চাঁদ দেখা তো ছুত, মনের গহীনে তিক্ত ব্যথাটা নাড়া দিয়ে উঠেছিল। সেটা তাড়াতে যত আয়োজন, খুব সাধনা করে পাওয়া মানুষটাকে খুব সহজে দূরে ঠেলে দেওয়ার অভিজ্ঞতাটা ভীষণ বাজে ছিল। অতঃপর তৃপ্তি এসেছে আদনানের কনসার্টে। আদনানের বন্ধু মহলের সাথে দাঁড়ানো সে। একদিকে লাইভ হচ্ছে, অন্যদিকে মিউজিক বাজছে। আদনান ড্যাশিং লুকে স্টেজে উঠেছে। সহস্র মানুষের ভিড় সেখানে। আদনান সুকঞ্চে মাইকে দু চারটে লাইন বলল। চারপাশ নিস্তব্ধ হতে আদনান গাওয়া শুরু করে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এলে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। তখনই সবাই একসাথে বলে উঠছে, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ও ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। খুব সুন্দর একটা সময়ের মধ্য দিয়ে গান গাওয়া শেষ হলো। ইলমা রুমে বসে ফোনে আদনানের কনসার্ট দেখছে। আদনানের সুকণ্ঠে গাওয়া গানটা তার ভেতরটা এলোমেলো করে দিয়েছে। এক একটা লাইন যেন তাদের পুরনো গল্পকে দোলা দিয়েছে। আচ্ছা, কি এমন হয়েছিল যে এমন দূরত্ব তৈরি হলো? প্রশ্নটা প্রায় ইলমার মাথায় আসে, কিন্তু উত্তর মেলাতে পারে না কিছুতেই। কিছু তো হয়েছে যে আদনান এমন দূরত্বের দেয়াল তুলে দিল। কনসার্ট শেষ হতে ধীরে ধীরে ভিড় কমে আসে। তৃপ্তিকে নিয়ে আদনানের বন্ধুমহল অপেক্ষা করছে গাড়ির কাছে। নির্মাণ চুলগুলো ব্যাক ব্রাশ করে তৃপ্তির দিকে তাকিয়ে মুচকে হাসে। তার হাসি সেজানের নজরে আসতেই বলে, চোখে চোখে কত কথা, মুখে কেন বলো না? সাথে সাথে সেজানের পিঠে দুম করে কিল বসে যায়। নির্মাণ লজ্জা পেয়েছে খানিক। নিশাত, রাহা, তৃপ্তি তাকিয়ে আছে তাদের দিকে। তখন রাহা তৃপ্তিকে জিজ্ঞেস করে, ইলমা আসলো না কেন? ওর ভিড় পছন্দ না। তখন নির্মাণ বলে, ওদের ব্রেকআপ হয়েছে মনে হয়। তৃপ্তি মুখ বাঁকা করে জবাব দেয়, ওদের প্রেমটা কবে হয়েছিল যে ব্রেকআপ হবে? ইলমা এসব প্রেমে টেমে নেই। তবে ওরা কেউই কারোর সাথে কথাবার্তা বলে না কয়েক মাস ধরেই। ভার্সিটির ঝামেলার পর থেকে। নির্মাণের কথা তৃপ্তি জবাব দেয়, হ্যাঁ, তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। জয়ের সাথে ইলমা দেখাটা হয়েছে মূলত আমার মাধ্যমে। এর পেছনে কাহিনী আছে। আমার কাজিনের বিয়ের জন্য জয়ের কাজিন রোদিয়াকে দেখতে গিয়েছিলাম, সেখানে দেখা পরিচয়। এরপর একদিন জয়ের সাথে আমার দেখা হয়েছিল ক্যাফেতে। সে একবারই কথা বলেছে, তখন ইলমাকেও দেখেছে। তৃপ্তির কথায় সেজান জিজ্ঞেস করে, বৌদিয়া আইরিন না, তোমার কাজিনের নাম কি? ফারিস মাহমুদ। তৃপ্তির কথা শেষ হতে না হতে ফারিসের আগমন হয়, হাতে কোকের বোতল। তৃপ্তিকে দেখে ফারিস মৃদু হেসে পড়ে। আরে তৃপ্তি, তুমিও এসেছো? তৃপ্তি উপর নিচ মাথা নাড়ায়। সেজান হা হয়ে তাকিয়ে আছে ফারিসের দিকে। তৃপ্তি সবাইকে উদ্দেশ্য করে বলে, উনি আমার কাজিন ফারিস মাহমুদ। নির্মাণ সেজানের দিকে তাকায়। ফারিস হাসার চেষ্টা করে বলে, হাই এভরিওয়ান। বাকিরা মাথা নাড়ায়। সেজান নির্মাণ হ্যালো বলে। ফারিস তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, বাসায় যাবা না? ভাইয়ার সাথে যাব। ইলমা আসেনি? না। আচ্ছা, তাহলে এসো, আমি গেলাম। তৃপ্তি মাথা নাড়ায় বিদায় দেয়। সেজান পুনরায় তৃপ্তিকে জিজ্ঞেস করে, তোমার কেমন ভাই? নাকি আদনানের মতো প্লেম হয়? ফারিস ভাইয়া ভীষণ ভদ্র। এরকম ভদ্র ছেলে আজকাল কমই দেখা যায়। তৃপ্তির কথায় নির্মাণ মুখ টিপে হাসে। সেজান জবাব দেয়, অনেক বেশি ভদ্র ফারিস মাহমুদ। কথাটা বলে নির্মাণের কাঁধে হাত রাখে। তৃপ্তি বোঝেনি সেজান ঠিক কি বলেছে। আদনানকে সাংবাদিক আজকের কনসার্ট নিয়ে জিজ্ঞাসা করছে। আদনান সুন্দরভাবে উত্তর দিয়েছে। এক একটা প্রশ্ন করার পর সাংবাদিক আদনানের ব্যক্তিগত জীবনে নিয়ে প্রশ্ন তোলে। সাংবাদিক আদনানকে জিজ্ঞেস করে, আপনার বউ আছে? আদনান খুশি জবাব দেয়, হ্যাঁ আছে তো, শ্বশুর বাড়িতে
পাল্টে দিয়েছি, সময় হলে নিয়ে আসবো। তার মানে আপনি এখনো সিঙ্গেল? সেটা জেনে আপনার কাজ নেই। আপনি তো আর প্রেম করার জন্য মেয়ে দিবেন না। আপনার এখন অনেক মেয়ে ভক্ত আছে, সেখান থেকে একজন নিয়ে নেন। আদনান জবাব দেয় না, বরং তারা দেখিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলা তার পছন্দ না। প্রেম ভালোবাসার নারী এসব নিয়ে কথা বলার আগ্রহ নেই। আদনান আসতে নির্মাণ সেজানকে বলে, আমাদের গায়ক চলে এসেছে, এবার রওনা হই। সবাই গাড়িতে উঠে বসে। নির্মাণ ড্রাইভ করছে, পাশে নিশাদ বসা। আদনান তৃপ্তিকে নিয়ে বাকিদের সাথে পেছনে বসে। আদনান তৃপ্তির দিকে তাকিয়ে বলে, আজকে ফারিস এসেছে? হ্যাঁ, মেলিচা কেন না করে দিয়েছিল? আমি কি জানি, তোমার ওর নামটা মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছো। এই চোখ, মেয়ে মানুষের মতো নাটকবাজ দুটো দেখিনি আমি। আদনানের কথা তৃপ্তি বিরক্ত হয়ে জবাব দেয়, মেয়ে মানুষের নাটক দেখতে যাও কেন? চোখ বন্ধ করে রাখতে পারো না? চোখের সামনে এসে নাটক করলে কিভাবে চোখ বন্ধ করে রাখবো? ওদের কথার মাঝে নির্মাণ বলে, ঝগড়া ছাড় ভাই, তোর প্রেমিক নারীকে নিয়ে ভাব। সর শালা, ওর বাপ জানলে আমার কপাল বরাবর দুটো বুলেট গেঁথে দিবে। ওই অ্যাডভোকেট ইরান জাউরা এমন করছে কেন? নির্মাণের কথা বাকিরা হাওয়া হয়ে তাকিয়ে রয়। তৃপ্তি নাক মুখ কুঁচকে বলে, আপনাদের থেকে আমার ভাই গালি শিখেছে। তৃপ্তির কথা নির্মাণ বলে, তোমার ভাইকে শিখাতে হয় নাকি? ও নিজেই তো গালির মাস্টার। মাঙ্গের ছেঁড়ার পোলা, চুপ থাক। দেখলে তো, ওই ইনান শেখ শালার চোখ কয়টা ভাই? চট্টগ্রাম থেকেও সব খোঁজ পেয়ে যায়। শালার ছেঁড়া তো আমাকে থ্রেট দিয়েছে। মেয়ে একটা নিয়ে কত বাহাদুরি, ভুলবশত মন দিয়েছিলাম, সেজন্য এত স্ট্রাগল করতে হচ্ছে। না হলে ইনান শালার কথা শোনার টাইম আছে নাকি? আদনানের কথায় সেজান জিজ্ঞেস করে, ফিউচার শ্বশুরকে গালি দিচ্ছিস? ওনার মেয়েকে বিয়ে করলেও কি ওনাকে আমি শ্বশুর হিসেবে মানবো না? সে আমার বালের শ্বশুর। আদনানের কথা নির্মাণ হু হু করে হেসে উঠছে। সেজান হাসি থামিয়ে বলে, ইনান শেখও বুড়ো আঙ্গুল দেখিয়ে বলবে, তুমিও আমার বালের জামাই। এই নিয়ে এক দফা হাসি রোল করে যায়। আদনান বিরক্ত হয়। ওদের হাসি ঠাট্টায় মন দেয় না। তৃপ্তিকে নিয়ে বাসার গেটের সামনে নেমে যায়। বাকিদের বিদায় দিয়ে ভিতরে চলে যায় ভাই বোন দুজন। আদনান এসে সোফায় বসে দুহাত মেলে দেয়। তৃপ্তিকে আদেশ করে বলে, ঠান্ডা পানি এনে দে। তৃপ্তি মাথা নাড়ায়। কিচেন থেকে পানির বোতল এনে দেয়। আদনান সেটা হাতে নিয়ে গ্যাস ধরতে ধরতে রুমের দিকে চলে যায়। তৃপ্তি দেয়াল ঘড়িতে সময় দেখে রাত 12টা ঘরে ছুঁয়েছে। সেই জন্য দেরি না করে রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়ে। আদনান চেঞ্জ করে ফোনটা হাতে নেয়। ইলমার আইডি স্টপ করে। আইডির পাশে সবুজ বাতি জলজল করে জ্বলছে, তবে কথা বলার মতো তারা নেই। ফেসবুক থেকে বেরিয়ে গ্যালারিতে প্রবেশ করে। আলাদা একটা ফাইলে যায় যেখানে ইলমার অনেকগুলো ছবি আছে। আদনান শাড়ি পরা ছবিগুলোতে চোখ বোলায়। তখন তার হোয়াটসঅ্যাপে সেজানের মেসেজ আসে। মেসেজ বলতে কি, ফারিসের কিছু ছবি। আদনান ছবিগুলো দেখিয়ে সেভ করে নেয়। সেজান লিখে, অতিরিক্ত ভদ্রশ্রেণীর কিছু সুন্দর ছবি। এগুলো ইনান শেখকে নিয়ে দেখা। সাথেরটা কে রে? জয় পাকিস্তানের কিছু হবে। বাহ, 2 দিন পর দেখবো ঘুষিরি বেগম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ইনান শেখও নেচে রাজি হবে, সমস্যা নেই, বসে বসে বিয়ে দেখবো। সর, মেয়েটার জীবন নষ্ট হবে। হোক, তাতে আমার কি? সব হালাত 12 ভাতারি মার্কা কথা বলবি না। সময়ের অপেক্ষা। শেখ পরিবারের সবাই গতকাল রাত থেকে জিনিসপত্র গোছানোর কাজে নেমে গেছে। সকাল সকাল বড় ট্রাক এসে গেটের বাইরে দাঁড়িয়েছে। জিনিসপত্র সব ট্রাকে তোলা হবে। ইনান শেখ ছাড়া বাকিরা সবাই কাজে নেমেছে। আদনান নিজেও নিজের জামা কাপড় টুকটাক জিনিসপত্র গুছিয়েছে। সবাই যখন নিজেদের কাপড় কসমেটিক্স গোছাতে ব্যস্ত, ইলমা তার উপন্যাসের বইগুলো গোছাতে ব্যস্ত। বড় বড় মোটা সোটা বেশ কয়েকটা বই একসাথে রুম বেঁধে রুম থেকে বেরিয়েছে। বইয়ের স্তর তার মুখ থেকে নাক অব্দি ঢাকা। ইলমা আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে হেঁটে দরজা অব্দি গিয়েছে। সেখানেই ঘটেছে বড়সড় বিপত্তি। এক দরজা দিয়ে 3 জন আসা যাওয়াতে ছিল। ইলমা বেরোচ্ছিল, তৃপ্তি এবং আদনান একসাথে ঢুকছিল। তৃপ্তি সাইডে থাকায় বেঁচে গেছে। ভারী বইয়ের শক্ত স্তূপ আদনানের বুকের সাথে ধাক্কা লেগেছে জোরে সোরে। ইলমাও বই ছেড়ে দিয়েছে। আদনানের পায়ের উপর এত শক্ত ভারী বই পায়ের উপর পড়ায় আদনান প্রচুর ব্যথা পেয়েছে। এক তো জোরে সোরে ধাক্কা দিয়েছে, এখন পাটাই মনে হয় ভেঙে দিয়েছে। ইলমা মুখে হাত দিয়ে বলে, সরি, দেখিনি। আদনান রক্ত চক্ষু করে নেয়। গুরুগম্ভীর কণ্ঠে থমকে বলে, বালের দুটো চোখ নিয়ে ঘুরে জলজান্ত মানুষ চোখে লাগে না? 1.5 ফুট উচ্চতার
লিলিপুট একটা বই নিয়েছে 2.5 ফুট উচ্চতার। সর সামনে থেকে। আদনানের কথা ইলমার মন খারাপ হয়ে যায়। মুহূর্তেই চোখে মুখের ভাবের পরিবর্তন আসে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলে না। ইলমা বইগুলো উঠিয়ে নেয়। আদনান ঘুরিয়ে ঘুরিয়ে এটি ভেতরে পা রাখতে আগমন হয় ফাতিহা এবং ফারিসের। ফারিস ইলমার হাতে এত বই দেখে এগিয়ে আসে। বইগুলো নিজের হাতে নিয়ে বলে, আরে পিচ্ছি, নিজেই তো হাঁটতে পারো না, আবার এতগুলো বই নিয়ে হেঁটে বেড়াচ্ছ। পাশ থেকে আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, এখানে এসে ওকে হাঁটতে দেখেছো? দেখেনি তো, তাহলে কিভাবে বললেও হাঁটতে পারে না? আর ওকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয়? বিয়ে দিলে জামাইয়ের জীবন ধ্বংস করতে 2 দিনও লাগবে না। ইলমা ঠিক বুঝতে পারেনি আদনান জ্বলে পুড়ে কথাগুলো বলছে নাকি তাদের দুজনকে অপমান করে। আদনানের কথা ফারিস এগিয়ে এসে আদনানের হাতে বইগুলো ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি হেল্প করো। আদনান ইলমার হাতে বইগুলো ধরিয়ে দিয়ে কাট কাট গলায় বলে, শক্তি না থাকলে নায়ক সাজতে আসার কি দরকার? লিলিপুটের বই লিলিপুট নিজেই টেনে নিবে। মার খেয়ে আমার এত ঠেকা পড়েনি। ইলমা বিরক্ত হয়। কাকে শাসাবে ঠিক বুঝিনি, তবে রাগে কঞ্চে পড়ে। হেল্প না করলে আমার কাজে ব্যাঘাত ঘটানোর কি দরকার ছিল? একে তো চোখের সমস্যা, মানুষ কাজ করছে সেটা না দেখেই ধাক্কা দেয়া। দ্বিতীয়ত নায়ক সেজে হেল্প করতে এসে নাটক ক্রিয়েট করা। ফালতু যত সব। ইলমার তেজের ঠেলায় ভারী বইগুলো নিয়ে হাঁটতে থাকে। আদনান ঝগড়ার তালে নিজের পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে। সোফায় বসে তৃপ্তিকে বলে মলম ডলে দিতে। তৃপ্তি মলম এনে আদনানের মুখের উপর ছুঁড়ে মারে। তারা দেখিয়ে বলে, আমার কাজ আছে, নিজেরটা নিজে করে নাও। আদনান থমকে বলে, চুপ, যেটা বলেছি সেটা করবি। ইলমার জন্য পায়ে ব্যথা পেয়েছো, এখন ইলমাকে বলো মলম মালিশ করে দিতে। তোর মতো তাচ্চোরকে যে পাবে তার কপালে দুঃখ আছে। আদনানের কথা শেষ হতে ফারিস শেষে সোফায় বসে তৃপ্তিকে আদেশ করে বলে, 1 গ্লাস পানি এনে দাও। তৃপ্তি যায় পানি আনতে। আদনান বিড়বিড় করে বকছে তাকে। তখনই আগমন হয় ইলমার। ফারিস ইলমাকে দেখে বলে, ইলমা, আদনানের পায়ে মলম মালিশ করে দাও, তোমার জন্য বেচারা পায়ে ব্যথা পেয়েছে। কারোর চোখের সমস্যার কারণে পায়ে ব্যথা পেলে আমি কেন পায়ে মলম মালিশ করে দিব? আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, শালি, তোকে আমি বলেছি মলম মালিশ করে দিতে। ফারিস বলেছে মানে তার দরকার। জিজ্ঞেস কর কোথায় কোথায় ব্যথা আছে, জানা হলে মলম মালিশ করে দে। তৃপ্তি পানি নিয়ে উপস্থিত হয় সেখানে। আদনানের কথা শব্দ করে হেসে দেয়। ফারিস থতমত খেয়ে চুপসে যায়। ইলমা হাতের কাছে কুশনটা নিয়ে আদনানের মুখে বরাবর ছুঁড়ে মারতে আদনান কুশনটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনের ছোড়াছুড়ি খেলার মাঝে ফারিস পানি পান করে তৃপ্তির হাতে বোতলটা দিচ্ছিল। এমন সময় ইলমা তৃপ্তির হাত থেকে পানির বোতলটা ছো মেরে নিয়ে আদনানের কপাল বরাবর ছুরি মারে। তর্জনী উঁচু করে শাসিয়ে বলে, মুখ সামলে কথা বলবে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলে। পানির বোতলটা বেশ জড়িয়ে পড়েছে। অনেকদিন পর ইলমার হাতে মার খাচ্ছে আদনান। সারা মাস ভালো থাকে, হুট করে সাপের মতো ফুসফুস করে ওঠে আর এটা ওটা আদনানের মুখের উপর ছুঁড়ে মারে। আদনান পানির বোতল হাতে নিয়ে কপাল ডলে। রাগে কঞ্চে ইলমাকে বলে, সাহস বেশি বেড়ে গেছে। তোর মুখ তুই সামলে রাখবি, উল্টাপাল্টা কথা বলবি না। আরে তোমরা এমন ভাবে ঝগড়া শুরু করেছো, তোমাদের এক কবরে মাটি দিলেও সেই জায়গায় ঝগড়া করবে। ফারিসের কথা ইলমা বিরক্ত হয়। আদনান পুনরায় ইলমাকে শাসিয়ে বলে, তোর হাত পা মুখ সামলে রাখবি, না হলে খবর আছে। ইলমা জবাব দেয় না, সোজা নিজের রুমে চলে যায়। ঈশিতা এসে আদনান তৃপ্তিকে বকা দিয়ে বলে, টপিক একটা পেলেই ঝগড়া শুরু করে দাও। কত কাজ বাকি চোখে লাগে না? পরিবারে কাজের জি থাকতে এত তাড়া দিচ্ছ কেন? আদনানের কথা ঈশিতা জবাব দেয়। কে? তৃপ্তি 32 পাটি দাঁত বের করে জবাব দেয়, মিলিচা। ও তো এক বই নিতে নিতে ঝামেলায় কয়টা বাঁধালো। ঈশিতার কথায় আদনান হাসে আর চুপচাপ বসে আছে। তৃপ্তি হাসি থামিয়ে বলে, ওই সেরা, একদম পারফেক্ট কাজের ছি। এক কাজ করবে, 4-5টা ঝগড়া ঝামেলা বাঁধাবে, সাথে টুকটাক মারামারি ফ্রি। ওই মারটা সবসময় আমার কপালেই জুটে। একদম ঠিক আছে। আদনানের কথা ঈশিতা ফটাফট জবাব দেয়। তৃপ্তি তাকায় ইলমার দিকে। সে চাদরে মুড়িয়ে নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়েছে। বেচারির অবস্থা যায় যায় টাইপের। ইলমা জামা কাপড় সব কাঁধে নিতে বুঝেছে বেশ ভারী। ঈশিতা এগিয়ে আসে ইলমাকে সাহায্য করতে। ইলমার থেকে চাদরে মোড়ানো পোটলা হালকা করে ধরতে ইলমা সেটার ভার ছেড়ে দিয়ে হাঁফিয়ে কোমরে হাত রাখে, যার দরুন ঈশিতা কাত হয়ে পড়ে যেতে নেয়। ইলমা তড়িঘড়ি
তার হাত ধরে নেয়। অল্পের জন্য ঈশিতা বেঁচে যায়। ফারিস ইলমার কাছে হাসতে থাকে, তৃপ্তিও তাল মিলায়। তবে আদনানের চোখে মুখে বিরক্তি। ফারিস হাসি থামিয়ে ইলমাকে বলে,